Dear Underwater Pepsicola, along with my beloved fellow all, আমার স্কুল গত 13ই জুলাই 2026, হ্যাঁ 13ই জুলাই যে গল্পটা স্টুডিও আপলোড করেছে সিআইয়ের গল্প সমূহ কম পরিচিত কালপার রিং কালপার রিং রিং রোড সরি রিংয়ের 3টি গুরুত্বপূর্ণ গোয়েন্দা অবদান। একজন কৃষক, একজন ব্যবসায়ী, একজন বারের মালিক, একজন নাবিক, একজন গৃহবধূ এবং কয়েকজন অন্যান্য। এরা ছিলেন কালপার গুপ্তচর নেটওয়ার্কের পুরুষ ও নারী একটি বিপ্লবী নেটওয়ার্ক, সাধারণত নাগরিক গুপ্তচরদের নিয়ে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তবে খুব কম মানুষই তাদের সম্পর্কে শুনেছে। বছরগুলো কেটে গেলেও এই রিংয়ের লুকানো হাত এখনো রয়েছে, কারণ 18তম শতকের আমেরিকার যারা গুপ্তচর হিসেবে কাজ করত তারা জানতো যে এটি একটি অসম্মানজনক কাজ বলে গণ্য হবে, এবং তারা চেয়েছিল না যে কেউ তাদের সাথে এভাবে যুক্ত হোক। সম্মানজনক মানুষরা তাদের প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি সমরক্ষেত্রে বা দ্বন্দ্বের মাঠে চ্যালেঞ্জ করত। ব্র্যাকেটে আলেকজান্ডার হ্যামিল্টনের ভাগ্য মনে করুন। কালপার রিং সম্পর্কে তথ্যের অভাব ও স্বাভাবিকভাবে পরিকল্পিত ছিল। যখন কলোনিগুলো স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল, প্যাট্রিয়টরা, যারা আমেরিকান কৌশল সমর্থন করত, এবং লয়ালিস্টরা, যারা ব্রিটিশ শাসন সমর্থন করত, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দৃঢ় হয়ে উঠেছিল। তাই কালপার গুপ্তচররা তাদের দৃষ্টি আড়াল রাখতে অনেক পরিশ্রম করত, এবং সেই সময় তারা যে গোয়েন্দা তথ্য দিয়েছিল তা সাহায্য করেছিল বিপ্লবী যুদ্ধ জিততে। সিআইএ অফিসাররা আমাদের গোয়েন্দা পূর্বপুরুষদের মাঠ এবং কাজ এগিয়ে নিয়ে সরি কাজ এগিয়ে নিয়ে যায়। আজ কালপার রিং এর প্রায় 250 বছর পর, এটা উচ্চ সময় যে আমরা এই অখ্যাত পথপ্রদর্শক এবং তাদের স্থায়ী গোয়েন্দা অবদানের সম্পর্কে যা জানি তা সম্পর্কে আলো ফেলি। 1. সাফল্যের পরিকল্পনার জন্য কৌশলগত গোয়েন্দা। 1 নম্বর আছে সাফল্যের পরিকল্পনার জন্য কৌশলগত গোয়েন্দা। যখন 1776 সালে আমেরিকান কলোনিগুলো স্বাধীনতার ঘোষণা করে, প্যাট্রিয়টরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। স্পষ্টভাবে সংখ্যায় কম এবং অস্ত্রে পিছিয়ে। এটা ছিল ডেভিড বনাম গলিয়াথের লড়াই। তাদের বিজয়ের সুযোগ পেতে শত্রুর প্রতি দৃষ্টিভঙ্গির প্রয়োজন ছিল। তাদের বিজয়ের সুযোগ পেতে শত্রুর প্রতি দৃষ্টিভঙ্গির প্রয়োজন ছিল। দুর্ভাগ্যবশত যুদ্ধের প্রথম 2 বছর বড় কোনো গোয়েন্দা উৎকর্ষ অর্জন করতে পারেনি। আই রিপিট, দুর্ভাগ্যবশত যুদ্ধে প্রথম 2 বছর বড় কোনো গোয়েন্দা উৎকর্ষ অর্জন করতে পারেনি। তাই কন্টিনেন্টাল আর্মির জেনারেল জর্জ ওয়াশিংটন বেঞ্জামিন টলম্যাজের দিকে রূপান্তরিত হন। অর্থাৎ 2 বছরের ভিতরে কোনো সাফল্য না আসার পরে এই জন্য পরবর্তীতে চেঞ্জ হয়ে কি জর্জ ওয়াশিংটন অনেক জায়গায় চেঞ্জ হয়ে বেঞ্জামিন টলম্যাজের দিকে রূপান্তরিত হন। তো বেঞ্জামিন টলম্যাজ কে, বৃত্তান্ত কি, এগুলো তো আমি আগেই বলছি। ওয়াশিংটনের নতুন গোয়েন্দা প্রধান হিসেবে টলম্যাজ নিজের হোম টাউন লং আইল্যান্ড থেকে বিশ্বস্ত বন্ধুদের নিয়োগ করতে সময় নষ্ট করেননি, বরং তাদের কালপার রিং গঠন করলেন এবং তাদের দিয়ে কালপার রিং গঠন করলেন। তাদের কাজ ছিল নিউ ইয়র্ক সিটির মধ্যভূমি থেকে তথ্য সংগ্রহ করা, যেখানে ব্রিটিশ সেনাবাহিনী অবস্থান করত।
এজন্য শত্রুর শিবিরে প্রবেশ করতে হয় এবং এমন জটিল পদ্ধতি তৈরি করতে হয় যা নিরাপদভাবে মিটিং এবং তথ্য আদান প্রদান নিশ্চিত করে, এমন সময় যখন আধুনিক যোগাযোগ প্রযুক্তি ছিল না। কালপার রিংয়ের গোয়েন্দাগিরি ব্রিটিশ সামরিক কৌশল, যুদ্ধক্রম এবং বিপর্যয়ের মানসিক অবস্থা সম্পর্কে তথ্য দিয়ে পুরো বিপ্লবী যুদ্ধের সময় ওয়াশিংটনকে শক্তিশালী শত্রুর সঙ্গে মোকাবেলায় অবস্থান সমন্বয় করতে সাহায্য করেছিল। 2. যুদ্ধে ছক কষার জন্য ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। 1778 সালে কুলপার রিং প্রতিষ্ঠার কয়েক মাস আগে পেট্রিয়টদের মনোবল বাড়িয়েছিল ফ্রান্স যখন আমেরিকান বিপ্লবদের পক্ষে আনুষ্ঠানিক সমর্থন জানায়। সেই গ্রীষ্মে আটলান্টিকে একটি শক্তিশালী ব্যাটালি যাত্রা করেছিল। ফ্রান্সের যুদ্ধে প্রবেশ বড় বদল এনেছিল, কারণ এটি শক্তির ভারসাম্য স্থাপন করেছিল। ওয়াশিংটনের সেনাবাহিনী এবং চালাক নাগরিক গুপ্তচররা মিলে স্থল ও সমুদ্র উভয়খানেই শক্তির ভারসাম্য পরিবর্তন করেছিল। কুলপার গুপ্তচর নেটওয়ার্ক আর তার সূচনা থেকে জেনারেল ওয়াশিংটনের কাছে ব্রিটিশ সৈন্যবাহিনীর লজিস্টিক্স এবং অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল, সেটা স্থলে হোক বা সমুদ্রে। এটা এটা ফ্রান্সের জাহাজগুলোকে ওয়াশিংটনের সমন্বয়ে ব্রিটেনে মোকাবেলা করতে এবং হামলার ঝুঁকি ছাড়া চলাচল করতে সাহায্য করেছিল। 3 নম্বরটায় গুপ্তচর বৃত্তির মানদণ্ড স্থাপন করুন হিসেবে স্পাইক্রাফট স্ট্যান্ডার্ড বেয়ারাররা। কালপার রিং এর 5 বছর মেয়াদী কার্যকালে সদস্যরা ভবিষ্যতের গোয়েন্দা পেশাজীবীদের জন্য ভিত্তি স্থাপন করেছিলেন। তাদের স্বল্পসিদ্ধ গুপ্তচর অনুশীলনগুলো সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। গোপন যোগাযোগ পদ্ধতি যেমন নিড টু নো নীতি, কোড এবং ডেড ড্রপ থেকে শুরু করে অপারেশনাল নিরাপত্তার জন্য কভার এবং ছদ্মনামে। সঠিক নাম কখনোই কালপার করেসপন্ডেন্সে ব্যবহার করা হতো না, যেন এটি ভুল হাতে পড়ে যায়। স্যামুয়েল কালপার আব্রাহাম উইডহুল থেকে একটি চিঠি যা বেঞ্জামিন টলমেস জর্জ ওয়াশিংটনের কাছে পৌঁছে দেন, যেখানে 1780 সালের জুলাই পর্যন্ত ব্রিটিশ কমান্ডার, সৈন্য সংখ্যা এবং যুদ্ধের ক্রমের তথ্য রয়েছে। চিঠিটি যেমন লেখা হয়েছে বাম দিকে, মানে এখানে আর কি চিঠিটা আছে, আমি পরে দেখাচ্ছি, বাম দিকে, এবং কালপার রিং কোড পাঠ করা অবস্থায় লিপিবদ্ধ ডান দিকে। সোর্স আছে দেওয়া www.dia.mil। কালপার রিংয়ের সদস্যরা স্পাই মাস্টারের দক্ষতা বাড়িয়েছে। টালম্যাস তার নেটওয়ার্ক দৈনন্দিনভাবে পরিচালনা করতেন, কিন্তু জেনারেল ওয়াশিংটন মাঝে মাঝে সরাসরি নির্দেশনা দিতেন এবং গুপ্তচরের যন্ত্রপাতি সরবরাহ করতেন। যখন রবার্ট টাউনসেন্ড স্যামুয়েল কালপার জুনিয়র জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তার দৈনন্দিন কাজ ছেড়ে কেবল গোয়েন্দা তথ্য সংগ্রহের দিকে মনোযোগ দিতে পারেন কিনা, ওয়াশিংটন পরামর্শ দিয়েছিলেন যে তিনি তার দোকান চালিয়ে যান, যা একটি আদর্শ আড়াল হিসেবে কাজ করেছিল এবং তাকে সন্দেহ ছাড়া কার্যক্রম চালানোর সুযোগ দিত। কালপার জুনিয়রের গোয়েন্দা কাজ ছাড়াও ওয়াশিংটন অদৃশ্যকালী এবং সংবেদনশীল চিঠিপত্র লুকানো এবং প্রকাশ করার জন্য রিএজেন্ট দিতেন। ল্যাবরেটরিতে রিএজেন্ট দিতেন আমাদের, ওই যে, কিন্তু এই রিএজেন্ট মানে কি রিএজেন্ট এটা তো বুঝলাম না। দেখে কালপার রিংয়ের শেষ বার্তা
1730 1983 আমার সার্টিফাইড জন্ম, এটা হচ্ছে 1730, মানে আমার জন্মের 200 বছর আগের। শেষ বার্তা 1730 সালে রেকর্ড করা হয়েছিল। আমেরিকানরা সেই বছরের শেষের দিকে জয় নিশ্চিত করে, আর এভাবে আমাদের দেশের সব থেকে কম পরিচিত অথচ সবচেয়ে প্রভাবশালী গুপ্তচর নেটওয়ার্কের এক অধ্যায় শেষ হলো। বাকিগুলো আমি